जयतु स भगवान्नः पूर्णो भागरविन्दो जयतु धवलशोभा लोकधात्री मिरम्बा जयतु लसतु भूमा वीतयो पूर्णयोगो जयतु तदनुगामी भाग्यवान् भ्रातृवर्गः। দেশ সদ্য স্বাধীন হয়েছে তখন। পরাধীনতার শৃঙ্খল মোচনের আনন্দে যখন দেশবাসী আত্মহারা, সে মুক্তির স্বাদে কেউ কেউ হয়তো আড়ষ্ট কিছুটা। তেমনি এক সন্ধ্যায় একটি নৌকা এসে ফিরল হুগলি নদীর পশ্চিম পারে। নিজেদের ভিটে মাটি ছেড়ে ছিন্নমূল নামে নতুন এক পরিচয়, পরিবারের অন্য সকলের সঙ্গে এক সম্পূর্ণ অচেনা জায়গায় পা রাখল বছর ছয়েকের এক ফুটফুটে বালক। প্রাণচঞ্চলে ভরপুর সে বালকের জীবন নদী বইতে শুরু করল নিজের ছন্দে। কাকার ইচ্ছে ছিল স্কুলে ভর্তি করানোর সময় নাম রাখা হোক রবীন্দ্রনাথ। বালকটির পিতা শিক্ষক পৃথ্বীনাথ রায় রসিকতা করে বললেন, এত বাড়াবাড়ি দরকার নেই, বরং বিশ্বনাথই খেনতে দাও। বালক বিশ্বনাথের বাবা কাকার অনুশাসনে, মায়ের স্নেহচ্ছায়ায় ক্রমশ বাল্য থেকে কৈশোরে উত্তীর্ণ হয়ে ভর্তি হলেন ঐতিহ্যবাহী হুগলি মাহসিন কলেজে। তারপর বাংলা অনার্স নিয়ে তৎকালীন বিশিষ্ট অধ্যাপক মণ্ডলী দ্বারা অলঙ্কৃত বঙ্গবাসী কলেজে। বাড়তে লাগলো জীবনের পরিধি, পাল্টে যেতে থাকলো জীবনবোধ, জীবনকে দেখার চোখ। অচিরেই আকৃষ্ট হলেন কমিউনিস্ট ভাবধারার প্রতি। সঙ্গে চলতে লাগলো সাহিত্য সংস্কৃতি চর্চা, পাড়ায় নেতৃত্ব দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফিল্ম সোসাইটি এবং অনেক কিছু। ভাগের আগেই কুমিল্লা থেকে আমার বাবা মা আমাদের নিয়ে চলে এসেছেন এখানে। এই বাড়িতে চুচুড়োর এক বাড়িতে থাকা হয়েছিল। সেখান থেকে আবার আমরা চলে এসেছিলাম মোগলপুরা লেনে। সেখানে আমার দাদা পড়াশোনা করেছে সেন্ট জনস স্কুলে, কলেজ করেছে মহসিন কলেজে। পরবর্তীকালে আমার দাদা বঙ্গবাসী কলেজ থেকে পাশ করেছেন। তারপরে দেখতাম ওর লেখা আরম্ভ করলো, আবৃত্তি আরম্ভ করলো, ও খেলাঘর একটা ক্লাব প্রতিষ্ঠা করলো, সেখানে নাটক করতো। কলকাতা স্কুলে চাকরি পেয়ে তারপরে সেখান থেকে ওইখান থেকেই ওর একটু এই মায়ের প্রতি হলো। কেননা যখন ও পড়াতো তখন ওইখানকার ছাত্রদের সাথে ওর খুব যুক্ত হয়ে গেছে। সেখানে আমার যতদূর ধারণা যে সুভাষ ঘোষাল বলে একটি ছেলেদের আছে ওর ছাত্র, সেই তাদের বাড়িতে গিয়েই আমার মনে হয় প্রথম মাকে দর্শন করেছিলেন। 70 দশকের মানে প্রায় 75 সালের পর থেকে বড়দা একদম যুক্ত হয়ে গেছিলেন শ্রী অরবিন্দ মায়ের সাথে। এমএ পাশ করার আগেই বিশ্বনাথ যোগ দিলেন একটি স্কুলে তরুণ শিক্ষক হিসেবে, আর দ্রুত জনপ্রিয় হয়ে উঠলেন ছাত্রদের কাছে। তার পড়ানোর গুণে ততটাই তার স্বভাবের জন্য। একটা মোটা গোপ, কালো মোটা গোপ ছিল এই বিশ্বনাথ বাবুর। তিনি পড়াচ্ছেন, নমিয়ামি কবিগুরু তব পদাম্বুজে বাল্মীকি, হে ভারতের শিরশ্চূড়ামণি তব অনুগামী দাস, রাজেন্দ্র সঙ্গমে দিন যথা যায় দূরতীর্থ দর্শনে। এখন কবিতাটায় আছে শিরক চূড়ামণি, এই বিসর্গের যে উচ্চারণ
সেই বিসর্গের উচ্চারণের সঙ্গে সঙ্গে তালব্যস আসছে এবং তালব্যস এসে চ হয়ে যাচ্ছে, তখনই ওই গোফে হাত দিয়ে শিরশ্চোড়া, মানে এই 20টা লাইনের ভেতরে আরেকটা বিসর্গের ব্যাপারটা রয়েছে, পিত। সেখানেও দেখলাম উনি একটু ঘাড় বাঁকা করে পিত এরকম করলেন। সাহিত্যে কেন এই শব্দটা ব্যবহার করছেন, এই জিনিসটা আমাদের ভেতরে কিন্তু ঢুকিয়ে দিয়েছেন। গ্রামারের দিকে বেশি যেতেন না, মূলত টেক্সটের দিকেই তিনি যেতেন। আমি বিশ্বনাথ রায়কে চিনতাম, আমার স্কুল লাইফের প্রথম শিক্ষক ছিলেন। টালিগঞ্জে টালিগঞ্জ থানার একটা স্টপেজ আগে মুদিয়ালি, সেইখানে 12 নম্বর লেক এভিনিউ কালীমুলা বিদ্যাভবন স্কুলটি আপনারা পাবেন। সেই স্কুলেরই আমি ছাত্র। আমাদের সিনিয়র ছাত্র কয়েকজনের নাম আপনারা জানেন। একজন হচ্ছে কবির সুমন, একজন হচ্ছে নির্বেদ রায়, আর একজন হচ্ছে সুভাষ ঘোষাল। আচ্ছা, এই যে ধরো বিশ্বনাথদার এটা জীবন যে মাস্টারবিন্দার বাইরে কিছু নেই, কিন্তু তোমার তো সেটা হওয়ার কথা ছিল না। ছিল না, তুমি এটা মেনে নিয়ে আসলে আমরা তো ঠিক সেই রকম বাড়িতে থেকে সংসার করেছি, যেমন মানুষে পুজো করে, পুজো দেয়, দেয়। আর এমনি আমার বাপের বাড়ি তো পুজো টুজোর চল আছে। আবার এখানেও এসে দেখলাম আমার শ্বশুরমশাইয়ের খুবই মানে ভক্তি, শাশুড়িরও তাই। এতে আমি যখন থেকে এসেছি তখন থেকেই তার মাস্টারবিন্দু চর্চা। আমি ঘরে মার ছবি দেখতাম, তারপর জানলাম আর কি মা যেদিন চলে গেলেন 17 নভেম্বর, সেদিন তো উনি ছিলেনও না এখানে। রেডিওতে, তখন তো রেডিওতে আমি খবর পেলাম, তখন ফোনও নেই, কিছু নেই, এটা বলতেও পারি যে মানে জানছিলাম। তারপরে উনি ফিরলেন, মানে এইরকমইতেই ছিলাম আমি, আর তো কিছু সেরকম বিশেষ জানি না। তারপরে যখন পরমাকে ওখানে ভর্তি হওয়ার হলো আর কি, আমরা যখন গেলাম, আমরা গেলাম তো 78-এর 4 জুন আমরা গিয়ে পন্ডিচেরি পৌঁছালাম, 4 জুন তখন। তারপরে সবাই ওখানে যাওয়ার পরে বেশ ভালোই লাগলো। সবাই বলে পরমাকে এখানে ভর্তি করুন। আমি প্রথম মানে প্রোগ্রাম করলাম হল অফ হারমোনিতে। এইটা তো জেঠুর ঘর, মানে জেঠুর ঘর ঠিক না, এখানে পড়াশোনা করতে হবে, রাত্রিতে এখানেই ঘুমাতো। ঘুমিয়ে এই যে টেবিলটা বানিয়ে নিয়েছিল নিজের সুবিধার জন্য, বইপত্র এখানে ছড়িয়ে রেখে জানলার কাজটাতে পড়াশোনা করতো। রাত দিন এই বই নিয়েই থাকতো। আমি কত সময় বলতাম যে আমি যদি রান্না করে পুড়ে মরে থাকি তো টেরও পাবে না, এরকম একটা ছিল। স্কুলের পর আসে অধ্যাপক রূপে কলেজে যোগদানের সুযোগ। সুদূর মফস্বলের কলেজে, যেখানে খবরের কাগজ আসে একদিন পর। সহকর্মীরা তার পড়ানোর দক্ষতায় মুগ্ধ হয়ে উপদেশ দেন কলকাতা কলেজে অ্যাপ্লাই করার। তরুণী অধ্যাপকটি যেন সে কথায় অতটা উৎসাহ দেখান না। এক অদ্ভুত উদাসীনতায় কিছুটা আচ্ছন্ন থাকেন যেন সর্বদা। ততদিনে লিখে ফেলেছেন ঝড়ের খেয়ে নামে একটি নাটক, যেটি পুরস্কৃত হয়েছে তুলসীদাস সম্মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাট্য প্রতিযোগিতায়। বিশ্বনাথের খেয়াও বুঝি বইতে শুরু করেছে ততদিনে অন্য স্রোতে। সম্মুখীন হচ্ছে এক অজানা তুফানের, যে তুফান উল্টে পাল্টে দিচ্ছে তার এতদিনে ধ্যান ধারণা। আর বিশ্বনাথ অনুভব করেন সে খেয়ার কাণ্ডারি তিনি আর নিজে নন। ক্রমশ অস্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে তাঁর মুখ। কে তিনি? কেন সে কাণ্ডারি তাকে নিয়ে এলো এমন এক ঝড়ের মধ্যে? তাঁর জন্মের সালেই জন্ম নিয়েছিল একটি প্রতিষ্ঠান, শ্রী অরবিন্দ পাঠ মন্দির, যা শ্রী অরবিন্দের আশীর্বাদ ধন্য। এই কেন্দ্রটি প্রথম প্রকাশ্যে শ্রী অরবিন্দ চর্চার কেন্দ্র হিসেবে পথ চলা শুরু করে 1941-এ। সম্পূর্ণ ভিন্ন একটি কারণে এই প্রতিষ্ঠানে এসে বিশ্বনাথ রায় যেন পরিচিত হলেন এক নতুন জগতের সঙ্গে। নবজন্ম ঘটে গেল তাঁর। স্থির করলেন এবার লিখতে হলে ব্যবহার করবেন ত্রিজোড়ায় নাম। 1993-94-তে যখন আমি প্রথম পাঠমন্দিরে আসি, তখন এই বিশ্বনাথদার সঙ্গে দেখা হয়েছিল। তো আমি একদিন এই জানলায় দাঁড়িয়ে রয়েছি, এই আমার পাশের জানলায়। তো বিশ্বনাথদা তখন ছিলেন, জানতাম না, একদমই চিনতাম না। তো বিশ্বনাথদা এসে যখন আমাকে দেখা করলেন, আমার সঙ্গে কথা বললেন,
তখন বললেন যে কী নাম, আমি বললাম। তখন বিশ্বনাথদা বললেন যে আমি এখানে আসি। আমি বলি তো আমাকে জিজ্ঞেস করলেন তুই কি করিস এখানে। আমি বললাম আমি এখানে আসি, আমার ভালো লাগে আসতে। তখন এই আলাপ পরিচিতি যেরকম একটু হলো, তারপরে কিছু সময় পরে বেশ ভাল লাগলো। মানে ওনার একটা অদ্ভুত জিনিস ছিল, ওনার একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি ছিল, এমন একটা ব্যক্তিত্ব ছিল যে ব্যক্তিত্বের আকর্ষণে মানে যে কোনো লোক খুব সহজেই তার কাছে চলে আসবে। বিশ্বনাথদার ক্লাস তখন খুব করছি এবং ক্লাস করতে করতে এত উচ্ছ্বসিত হয়ে পড়েছি, সবসময় মনে হচ্ছে যে এগুলো একটা গোল্ডেন মোমেন্টস। ক্লাস করতে করতে মনে হতো সমস্ত মাঝে মাঝে যে সব কিছু স্তব্ধ হয়ে গেছে, মনে হচ্ছে টাইম স্টপড। উনি যেটি প্রথমে করেন, এই পাঠমন্দিরের এই পরিচালনা সমিতিটিকে একটি আইনি রূপ দেন, প্রকাশনা। এই প্রকাশনাটা ওনার এই পাঠমন্দিরের যাকে বলে একটা বিশাল কাজের ভার ছিল ওনার, যেটি হলো সীমায়ের বাংলা রচনাবলী। সেইটি তখন মধ্যপথে দাঁড়িয়েছিল বলা যেতে পারে, কিন্তু এই 17টি ভলিউম এইটি ওনার প্রায় ধ্যান জ্ঞান ছিল যাতে করে এই রচনাবলীটি প্রকাশ সম্পূর্ণ হয়। বর্তমানে যেটা স্কুল, যেটা বিশ্বনাথদার বাড়ি ছিল, তার 2-3টে বাড়ির পরেই আমরা থাকতাম। এবং আমার যখন 3-4 বছর বয়স, তখন থেকে তাদের ফ্যামিলির সঙ্গে আমাদের খুব যোগাযোগ খুব ভালো ছিল, একই পরিবারের মতো। বিশুদা যখন বিয়ে করে আসছে, এটা খুব মজার ঘটনা। বিশুদা বিয়ে করে আসছে, বৌদি আসছে, আমরা তো ভিড় করে সব রাস্তায় দাঁড়িয়ে। হুগলিঘাট স্টেশনে ট্রেনে থেকে তিনি নামলেন, নেমে ওখান থেকে একটি রিক্সা করলেন, কারণ তখন টোটো ছিল না। রিক্সা করলেন, রিক্সায় বসে বৌদিকে নিয়ে আসছে। বাড়ির সামনে আসলেন, রিক্সা থামলো, বিশুদা নেমে গড়গড় করে বাড়ির মধ্যে ঢুকে গেল। ওইদিকে জ্যাঠামা বলছে, ওরে বিশু দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু বরণ করতে হবে। বিশুদা তো কোনো রিচুয়াল মানতেন না। বৌদি বসে থাকলো, রিক্সায় নামলেন, বিশুদা কিন্তু ততক্ষণে ঘরে ঢুকে গেছে। এই রিচুয়াল না মানার একটি ঘটনা বলি। পুজোর সময় তিনি বাড়ির কাউকে কোনো কিছু জামা কাপড় দিতেন না, জুতো দিতেন না, কারণ এই রকম যে পুজোর সময় দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না। যখন তোমার জুতো ছিঁড়ে যাবে, যখন তোমার জামার প্রয়োজন হবে, আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের বিশুদা। তোমারও অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি যাই। বিশ্বনাথ রায় এবং শ্রী অরবিন্দ ভবন দুজনকে আলাদাভাবে ভাবা যায় না। 1975-এ প্রথম তার সঙ্গে আমার সাক্ষাৎ, কিন্তু তার আগেই আমি জেনেছি যে তিনি আমাদের আত্মীয় ছিলেন। শ্রী অরবিন্দ যেমন তার বিপ্লবী জীবন থেকে পণ্ডিচেরিতে গিয়ে বশিষ্ঠ আশ্রমে ফুটে উঠেছিলেন, বিশ্বনাথ রায়ও বিপ্লবী জীবনের আইডল তার মন্টুদার থেকে সমাজ জীবনের অনেক কিছু শিখেই ধীরে ধীরে সেও পণ্ডিচেরি গিয়ে মায়ের আশ্রয়ে ফুটে ওঠে একজন যোগী হিসেবে। তার সাধনা, তার আরাধনা প্রতি মুহূর্তেই আমাদের মনে করিয়ে দেয় দেবতারে প্রিয় করি, প্রিয়ের দেবতা। বিগত শতাব্দীর 8-এর দশকে কলকাতা শ্রী অরবিন্দ ভবনে শুরু করলেন শ্রী অরবিন্দ রচিত মা এবং মহাকাব্য সাবিত্রীর ওপরে ক্লাস। এই করেই মানে কোনো আর নতুনদের সঙ্গে বিষয়টা এমন একটা সংযোগ তৈরি হয়েছিল।
অচিরেই অসম্ভব জনপ্রিয় হয়ে উঠল তার ক্লাসগুলো। তিনি তৈরি করলেন অসংখ্য পাঠচক্র পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তার ঢেউ গিয়ে লাগলো প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতেও। সকলেই জানতেন দর্শনের দিনগুলোতে যত রাতই হোক না কেন শ্রী অরবিন্দ ভবনের সমাধিতে এসে তিনি একবার অন্তত প্রণাম নিবেদন করবেন। এই আমার ঠিক সামনের চেয়ারেই এখানটাতেই উনি বসতেন, আর উনার ধ্যানমগ্ন চিত্ত থাকতো সমাধির দিকে, মাস্টার অরবিন্দর দিকে। মানে ওটাতেই উনি যেন একেবারে বিলীন হয়ে সাবিত্রী ক্লাসে যাওয়ার আগে এইখান থেকেই যেন উনি সব শক্তি নিয়েছিলেন। আর একটা আমি দেখতাম উনার এই লাইব্রেরির বই নেওয়ার ব্যাপারে উনার এত নিয়মানুবর্তিতা। উনি যেমন বই নিতেন সময় মতন অসংখ্য, এবং ঠিক নিয়ম করে উনাকে বলতেও হতো না, উনি ঠিক নিয়ম করে বইটা ফেরতও দিতেন। বিশ্বনাথ দা যে আমাদের শ্রী অরবিন্দ বলয়ের পথিকৃৎ, এবং শুধু তাই নয়, তিনি আমাদেরকে মানে কত নিচের থেকে উপরে তুলে নিয়ে গেছেন, এটা সবাই আমরা যারাই এই যোগ পথে আছি সকলেই বুঝতে পারি। তো একবার তাকে আমরা বলি, বিশ্বনাথ দা আমাদের ইন্টিগ্রালিস্ট অ্যাসোসিয়েশনের রেলের অফিসে আপনি আমাদের ক্লাস নেওয়া শুরু করুন। তখন তিনি বললেন, ঠিক আছে, তোমরা যদি ক্লাস করতে পারো এই দুপুরের টাইমে আমরা নিশ্চয়ই নেব। তা উনি গেলেন, তা আমরা শুরু করলাম ওনার ক্লাস। 2011 সালের 12ই ফেব্রুয়ারি থেকে উনি 2022 সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা 11 বছর ক্লাস নিয়েছেন। সেই সূত্রে আগে পাওয়া আর পরে বিভিন্ন কর্মসূত্রে তুমি যেমন ইন্টিগ্রাল অ্যাসোসিয়েশনে, আমি আবার ওনার একেবারে সান্নিধ্য বেশি করে পেয়েছি যখন উষা গ্রামে গেলাম। আমাদের সবাইকে যারা আমরা প্রেরণা দিয়েছেন যে ওনাদের গ্রাম ভাবনা, শ্রী অরবিন্দের গ্রাম ভাবনা নিয়ে কাজ বোধহয় শুধুমাত্র উষা গ্রামে এইভাবে হচ্ছে। বিশ্বনাথ দার সঙ্গে আমার দীর্ঘ বছরের আলাপ। আগে আমাদের কলকাতা শ্রী অরবিন্দ ভবনে ইউথ ক্যাম্প হতো ডিসেম্বরের শেষের দিকে, তো হয়তো 83 বা 84 এরকম হবে 1900। একবার আমায় দীপকদা বললেন যে এক ভদ্রলোক, উনি প্রফেসর, উনি মুর্শিদাবাদ থেকে আসবেন, তুই একটু ক্যাম্পের ছেলেদেরকে উপরে নিয়ে গিয়ে একটা ক্লাস করিয়ে দিস খেলাধুলা না রেখে। তো বিশ্বনাথ দা 11:30 নাগাদ এলেন, আমার সাথে পরিচয় করিয়ে দিল। তারপরে আমরা একসাথে খেলাম। খাওয়া দাওয়ার পরে ওই 2:30 নাগাদ সবাইকে উপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বসালাম। বিশ্বনাথ দা এলেন। বিশ্বনাথ দা নিজস্ব একটু পরিচয় দিয়ে তারপরে শ্রী অরবিন্দ এবং মাকে নিয়ে আমরা তখন সবাই ছোট, আমাদের উপযোগী করে। তারপরে বিশ্বনাথ দা বলার পরে যখন শেষ হলো, বলল কেউ যদি কোনো প্রশ্ন করতে চায় প্রশ্ন করতে পারে। কিন্তু দেখা গেল কেউ কোনো প্রশ্ন করছে না, সবাই চুপ। তাই ভাবলাম তাহলে আমি নিজেই একটা প্রশ্ন করি। তা আমি একটা প্রশ্ন করলাম, বিশ্বনাথ দা তার উত্তর দিল। তারপরে দেখলাম আরেকজন আস্তে আস্তে দেখা গেল প্রায় ক্যাম্পের বেশিরভাগ ছেলেরাই প্রশ্ন করতে চায়। বিশ্বনাথ দা 2-1 জনের প্রশ্নের উত্তর দেওয়ার পরে বলল, তোমাদের যার যা প্রশ্ন আছে আগে প্রশ্নগুলো আমাকে বলো। তারপরে বিভিন্নজন বিভিন্ন প্রশ্ন করলো। করার পরে বিশ্বনাথ দা ছোট্ট সামারির মতো করে নিয়ে এত সুন্দরভাবে উত্তরটা দিলেন, মানে প্রথম দেখলাম যে একজন এইভাবে এতগুলো প্রশ্নের উত্তর খুব কম সময়ের মধ্যে দিলেন। এই আমার বিশ্বনাথ দার সাথে প্রথম পরিচয়। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন সেন্টারে, এমনকি উড়িষ্যাতেও বিশ্বনাথ দার সাথে গেছি। 1970-এর দশকের দ্বিতীয় ভাগের কথা বলছি। আমি তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং কলেজের ছাত্র। সেই রকম সময়ে এই লক্ষ্মী হাউসেই সম্ভবত যে ঘরে বসে কথা বলছি, সেই ঘরেই প্রথম বিশ্বনাথ দার সাথে আলাপ। বিশ্বনাথ দার তখন যে পরিচয় আমি পেয়েছিলাম, ওকে সম্যক চিনতাম না,
কিন্তু উনি তখন অ্যান্ড্রুজ কলেজের অধ্যাপক এবং ওনার কন্যা পরমা তখন শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশনের ছাত্রী। বৌদি পন্ডিচেরিতে থাকেন পরমাকে নিয়ে এবং বিশ্বনাথ দা এখানে। পরবর্তী সময়ে আমরা পন্ডিচেরি সেই সময় বেশ ঘন ঘনই যেতাম ছুটিতে এবং সেখানে গেলে অরুলীলায় উঠতাম এবং যেটা গণেশ মন্দিরের রাস্তা সেখানে, এবং সেখানে বিশ্বনাথ দা বৌদির এবং পরমার সঙ্গে অন্তরঙ্গতা আমাদের বাড়ে। গ্যালারি নামের যখন প্রথম স্থাপনা হয় সেই সূত্রতেও আমার মা তখন নিজের সমস্ত গয়না বিক্রি করছেন এবং বিক্রি করে গ্যালারি সৃষ্টি করছেন। সেই সময়ও তার সহযাত্রী এবং পাশে দাঁড়ানো মানুষ বিশ্বনাথ দা। প্রথমে তো আমাদের ক্লাস 10 পর্যন্ত ছিল, তারপরে যখন ক্লাস 11-12 শুরু হলো তখন বাংলা একটা বিষয় ছিল 11-12-এ, আর তখন তো পুরনো টিচার কেউ ছিল না, তো জয়দি চেয়েছিলেন অভিজ্ঞ কাউকে আনতে, তো উনি মাঝে মাঝেই আমাদের বিশ্বনাথদাকে নিয়ে আসতেন আর উনি ওই ওপরের ক্লাসগুলোতে ক্লাস নিতেন। এই কেন্দ্রেরও শ্রী অরবিন্দ চর্চার নিয়মিত ক্লাসের সূচনা বিশ্বনাথ দার সৌজন্যে। আমাদের রমলাদির বাড়িতে প্রতি বছরই মায়ের অনুষ্ঠান হয়, সেখানে তো বিশ্বনাথ দা থাকেন, আমিও যাই। একবার আমি গেছি, আমার দেরি হয়েছে যেতে, আর উনি তো এতটাই পাঞ্চুয়াল ছিলেন, 6টা মানে 6টাতেই উনি চেয়ারে বসে গেছেন, শুরু করে দিয়েছেন। তো আমি গেছি, তখন শুরু হয়ে গেছে, ঘর ভর্তি লোক সবাই বসে আছেন নিচে, আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। তখন হঠাৎ স্যারের কথা আমার দিকে চোখ পড়েছে, বলতেই উনি ঠিক এইভাবে আমাকে বললেন, এসো ভেতরে এসো। তখন আমি ভেতরে ডেকেছি, সবাই বসে আছে, নিচে জায়গা নেই, স্যার চেয়ারে বসে আছেন, স্যারের চেয়ারের সামনে খানিকটা জায়গা খান, আমি ওখানে গিয়ে বসেছি। স্যার ঠিক এইভাবে বলছেন, এতক্ষণ ঘরটা ফাঁকা লাগছিল, এতক্ষণ ঘরটা ফাঁকা লাগছিল, এখন ভরে গেল। যেখানে আমি দাঁড়িয়ে আছি লক্ষ্মী হাউসের এই ঘরে, এই ধ্যান ঘরে, এইখানে বিশ্বনাথের সঙ্গে আমার প্রথম পরিচয়। আমার প্রতিবেশী ছিলেন দেবিকাদি, যিনি আমার হাত ধরে মায়ের ঘরে নিয়ে গেছিলেন আমাদের গ্যালারি সেন্টারে। সেই দেবিকাদির সঙ্গে এখানে এসে আমি বিশ্বনাথের ক্লাস শুরু করি। তারপর থেকে তো আর মিস করিনি, কারণ ব্যাপারটা এতই মানে অমৃতবাণী ছিল, সেটা আর মিস করা আর করা যায়নি। এরপরে যখন আমার বাড়িতে যখন দেবিকাদি চলে গেলেন, দেবিকাদির জিনিসগুলো আমার বাড়িতে এলো, মায়ের ছবি, মায়ের ফুটস্টুল সব এলো, তখন এই বিশ্বনাথকে বললাম যে বিশ্বনাথ দা, এবার তো একটা ব্যবস্থা হবে, এবার তো একটু এটার জন্য অনুষ্ঠান করতে হয়। বিশ্বনাথ প্রত্যেক বছর আসতেন, প্রত্যেক বছর এসে আমার বাড়িতে অনুষ্ঠানটা করতেন। যতদিন ছিলেন, চলে যাওয়ার 2-3 মাস আগেও ওটা শেষ করে গেছে। তারপরে একবার আমার পরিচয় থেকে কিছু জিনিস পাওয়া ছিল, সেটা আমার মায়ের ঘরে একটু গোছানোই ছিল। দেবিকা বিশ্বনাথ আমাকে বললেন, নমলাদি আপনি একটা জিনিস দেবেন বেহালা সেন্টারের জন্যে, শখের বাজার সেন্টারের জন্যে। আমি একটু কিনতে দিলাম, মায়ের জিনিস দিয়ে দেবো। তারপরে ভাবলাম যে চাইছেন বিশ্বনাথ দেব সেন্টারে, আর আমার তো দরকার মাখি। তখন আমি বললাম, আপনি কী নেবেন বলুন। তখন বিশ্বনাথ একটা বোল আমি পেয়েছিলাম, মার ইউজ করা একটা বোল ছিল, কাঁচের বোল ছিল, যেটা ওদের মার খাবার রাখা থাকতো, সেরকম একটা বোল বললাম। উনি বললেন তাই ওইটা দিন। বললাম আচ্ছা ঠিক আছে। বললো না, ওখানে অনুষ্ঠান হবে, আপনি নিজে ওটা নিয়ে যাবেন। আমি যখন প্রথম ইস্টার্ন রেলওয়েতে চাকরি পাই, তার কয়েক বছর পরে অনিমাদি, সরস্বতী এরাই আমাকে বিশ্বনাথের সঙ্গে আলাপ করালেন এবং সেখান থেকেই আমি মা শ্রী অরবিন্দকে জানলাম। সেখানে যখন বিশ্বনাথ দা ওই ধবধবে সাদা একটা ধুতি, ওরকম একটা পাঞ্জাবি, ওরকম একটা পরে, ওরকম একটা সৌম্য দর্শন,
আর ওই রকম ধরনের কথা যখন বলতেন, সেই সময়কার কথা বলছে আজকে অনেক বছর আগে, তখন মনে হতো যে কেউ একটা পিন করলে সেই শব্দটা শোনা যেত। সবাই একই দিকে নিবদ্ধ, শুধু বিশ্বনাথের কথা শুনছে। উনি এত ভালো বলতেন, যেন শ্রী অরবিন্দ মাকে যেন আমাদের চোখের সামনে তুলে ধরতেন। তো একদিন দেখলাম বিশ্বনাথ দা ক্লাস শেষে, প্রত্যেক দিনই দেখতাম যে ক্লাস শেষে এসে লাইব্রেরির মধ্যে সামনে চেয়ারটায় এবং বেঞ্চটায় বসতেন টেবিলে, আর সমাধির দিকে মুখ করে বসে নিজে একদম আপন মনে বসে রিল্যাক্স করতেন, বিশ্রাম নিতেন। তা আমি একদিন হঠাৎ অফিসের চাবি রেখে বললাম যে দাদা একটা কথা জিজ্ঞেস করবো। আমি বলে কি, হ্যাঁ বলো। আলাম, আমার খুব ইচ্ছা আপনার সাবিত্রী ক্লাসটা করার, কিন্তু কোনোদিন করতে পারি না, ডিপার্টমেন্টাল জব তো 7টা পর্যন্ত, তাই জন্য আপনার টাইমটা যদি অন্য সময় হয়। বললো না না, টাইমের কোনো ব্যাপার না, মা যখন যাকে সময় দেবেন তখন ঠিক তুমি সাবিত্রী ক্লাস করতে পারবে। এখন তো তুমি মায়েরই কাজ করছো, তাহলে এখন তোমার অত চিন্তা কিসের? কোনো চিন্তা নেই, যেদিন সময় হবে তখন তুমি ঠিক করতে পারবে। তখন অ্যান্ড্রুজ কলেজে বিশ্বনাথ দা পড়ান এবং লক্ষ্মী হাউসে এসেছেন দুপুরবেলা, প্রচন্ড গরম, এই ঘরেই বসেছেন। আমি যেরকম চেয়ারে বসে আছি এরকম একটা চেয়ারে মুখোমুখি অনেক সময় আমার মা, কিন্তু আমার মা তো এক জায়গায় বসে থাকতে পারতেন না, সারাক্ষণ চরকির মতন ঘুরতেন। তো গণেশ বলে আমাদের একজন পেটে ছোটোখাটো মানুষ ছিল, সেই গণেশকে বলা ছিল যে বিশ্বনাথ দাকে দেখলেই আমাদের এখানে বঙ্গলক্ষ্মী রসগোল্লা নিয়ে আসে। এবং আমার মা যদি সামনে না থাকলেন, বিশ্বনাথ দা প্রথমেই হাত তুলে দিলেন যে আমি কিন্তু কিছু খাবো। কিছুতেই খেতে চাইছেন না বিশ্বনাথ দা। তো গণেশ ছুটতে ছুটতে খুঁজে বেড়াচ্ছে কোথায়, তখন তো মোবাইলের যুগ সেই অর্থে নয়, কোথায় জয়াদি। জয়াদিকে পাওয়া দুষ্কর, পাওয়া গেল, বিশ্বনাথ দা খাচ্ছেন না। জয়াদি সমস্ত কাজ ফেলে ছুটে এলেন এই ঘরে, বিশ্বনাথ দা আপনি কেন দুটো রসগোল্লা খাচ্ছেন না? কিছুই তো নয়। তখন বিশ্বনাথ দা প্রতিবাদ করছেন যে না, আমি খাবো না, আমি খেতে চাইছি না। তখন উনি আবার বসে, জয়াদি এখানে বসে না, আমি বসে রইলাম, আপনি যতক্ষণ না খাবেন আমি। তার এই যে এদিকে একটা টার্নিং, অর্থাৎ আমি বলতে চাইছি যেটা যে বিশ্বনাথের একটা বামপন্থী মনোভাব ছিল, সেই বলয়ের মধ্যে দিয়ে তিনি একটা তার যৌবনের সময়টা কাটিয়েছেন। কিন্তু সেই যে তার যে সমস্ত জিনিসে তিনি পারদর্শী হয়ে উঠেছিলেন ওই বলয়ে থাকার ফলে, তার একটা হচ্ছে বক্তৃতা দেওয়া, কিভাবে মানুষকে সম্মোহিত করতে হয়। এবং সেইটা বিশ্বনাথ দা এমনভাবে করেছেন যে তার কোনো দ্বিতীয় তুলনা কিন্তু আমাদের মধ্যে আর নেই। বিশেষ যে বিশেষত্বের দিকে আমি বলবো সেটা হচ্ছে তিনি বাংলায় বক্তৃতা দিচ্ছেন উড়িষ্যায়, সামনে শয়ে শয়ে উড়িষ্যাভাষী, ওড়িয়াভাষী মানুষ বসে আছে যারা শ্রীরঙ্গনাথ ভক্ত, তারা কেউ বাঙালি নয়, সম্মোহিত হয়ে আছে। এটাকে কি বলে? এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গত 30 বছরে শ্রী অরবিন্দ বলয়ে যদি কেউ দাদাগিরি করে থাকে, তাহলে সেটি হচ্ছে বিশ্বনাথ। আজকে বিশ্বনাথ দা সম্পর্কে বলতে গেলে যে 3টি কথা আমার মনে আসে, সেটি একটি হচ্ছে যেটা তাকে খুবই আকর্ষণীয় করে তুলতে হতো আমার কাছে, সেটা হচ্ছে তার পরিধান। তিনি সাদা ধুতি পাঞ্জাবি পরতেন, সেটা একটি ভিড় থেকে তাকে আলাদা করত। 2 নম্বর হচ্ছে যে তার যথেষ্ট বয়স্ক হওয়া সত্ত্বেও সকলের সাথে উনি অত্যন্ত সহজ ও সাবলীলভাবে মিশতে পারেন। এবং তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে তিনি অত্যন্ত প্রাঞ্জলভাবে বাদারে শ্রী অরবিন্দের বিভিন্ন বক্তব্য বা তাদের বিভিন্ন আঙ্গিক অথবা তাদের বিভিন্ন জীবনবোধ সেগুলি সবার কাছে পৌঁছে দিতেন। আপাত দুর্বোধ্য অনেক জিনিস মনে হতো অত্যন্ত সহজভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। একবার একটি প্রসঙ্গে বিশ্বনাথ দাকে আমি একটা অর্গানোগ্রাম এবং কাজের বিন্যাস ইত্যাদি নিয়ে
তৈরি করে একটা স্কেচ তৈরি করে দেখিয়েছিলাম। তখন আমি দেখলাম যেটি ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনার থেকে প্রতিভাত হলো সেটা হচ্ছে যে উনি এইসব থিওরির থেকে যে কাজ এবং সেই কাজটাকে উনি বেশি প্রাধান্য দিয়েছিলেন, বলেছেন যে কাজটাই আসল এবং সেই কাজ অর্থে এক্ষেত্রে মাদার শ্রী অরবিন্দের ভাবধারা, মাদার শ্রী অরবিন্দের ভাবটাকে সাধারণের মধ্যে বিশেষত স্টুডেন্টদের মধ্যে উনি প্রসারিত করতে চেয়েছিলেন। এই যে ভাবনা, এই যে প্রসারটা উনি করতে চেয়েছিলেন, সেক্ষেত্রে ওনার যে চিন্তাটা ছিল যে এক প্রশ্ন নয়, কাজটাই করে। তবে আমাদের স্কুলে বেশিরভাগ শিক্ষককে আমি ধুতি আর পাঞ্জাবি পরাই দেখেছি। বিশ্বনাথ রাওকে কিন্তু আমি কোনোদিন প্যান্ট শার্ট পরা অবস্থায় দেখি। আমাদের স্কুলেও উনি কোনোদিনও প্যান্ট শার্ট পরেন। তবে একবার আমি যেন কোনো একটা অকেশনে বা কোথাও যেন একবার দেখেছিলাম, তা সেটা আমার ঠিক মনে নেই। একবার প্যান্ট শার্ট পরা অবস্থায় আমি দেখেছিলাম। নিজেকে বলতে গেলে আত্মদান করেছিলেন, নিজেকে যেন যজ্ঞে নিজেকে অফার করছেন, কর্মযজ্ঞে তিনি যেন নিজেকে অফার করছেন, এইরকম একটা যেন ভাব নিয়ে চলতেন। তিনি কখনো থামতেন না, এটা মনে হচ্ছে সবসময় একটা মুভিং অবস্থায় তিনি আছেন, চলমান অবস্থায় আছেন। আমার সঙ্গে বিশ্বনাথের আলাপ শ্রী অরবিন্দ ভবনে এসে 1989 সাল থেকে সাবিত্রী ক্লাসের মাধ্যমে। ওনার সাবিত্রী ক্লাসে আমি রেগুলারই আসতাম। 2013 পর্যন্ত পুরো সাবিত্রী ক্লাস আমি ওনার সঙ্গে করেছি। উনি আমাদের মাস্টারমশাই, আমরা মাস্টারমশাই বলে ডাকতাম ওনাকে, কিন্তু ওনার সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক মাস্টারমশাই মতো ছিল না, যদিও আমাদের মধ্যে বয়সের ব্যবধানটা অনেক ছিল। আমরা নানারকম ওনার সঙ্গে ইয়ার্কি ফাইলামিও করতাম, উনি সব কিছুই আমাদের উত্তর দিতেন। বিশ্বনাথদার সঙ্গে আমাদের সম্পর্কটা এমনই ছিল যে এমন ওনার সঙ্গে আমাদের আলোচনা হতো যেগুলো ঠিক এইখানে বলা যাবে না। মানে উনি আমাদের মাস্টারমশাই, আমাদের যে এত বয়োজ্যেষ্ঠ ছিলেন, কিন্তু উনি এসব কিছু মনে করতেন না। আমরা খুবই মজার গল্প করতাম ওনার সঙ্গে, উনিও তাদের খুব সাহিত্যের উত্তর দিতেন আর কি। আমি হয়তো ওনার প্রথাগত ছাত্র ছিলাম না, কিন্তু ছাত্র না হয়েও ছাত্র ছিলাম। 1991 সালে 24শে এপ্রিল যখন মায়ের ঘর প্রতিষ্ঠা হয়, তখন আমরা সকলেই একটা উদ্গ্রীব বা উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে মায়ের ঘরের দায়িত্বে কে থাকবে। হঠাৎ একদিন বিশ্বনাথদা বা মাস্টারমশাই আমাকে শ্রী অরবিন্দ রেলিক্স যেখানে আছে সমাধি, ওই বারান্দাতে আমাকে আলাদাভাবে ডেকে বললেন যে তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। আমি বলছি হ্যাঁ বলুন। তুমি প্রস্তুত তো? কারণ কিসের জন্য? না, মায়ের ঘর যে প্রতিষ্ঠা হচ্ছে, তুমি পাশে তুমি বাড়ি করার জন্য তুমি জায়গাও কিনেছো, পরবর্তী সময় তুমি এসে যাবে, তা আমি চাইছি তোমাকে মায়ের ঘরের দায়িত্ব দেওয়ার জন্য। এবং দেখুন, এটা তো আমার কাছে একটা ঈশ্বর প্রাপ্তির মতো। তো আমি আপনাকে এখনই বলে দিলাম, যদি আপনি মনে করেন যে আপনি আমাকে উপযুক্ত হিসাবে ওই ঘরের দায়িত্ব দিতে, আমি এখনই আপনাকে সম্মতি জানাচ্ছি যে আমি রাজি আছি। 88 সালের আগস্ট মাসের 8 তারিখে 8/8/8/8 অর্থাৎ 8 অগস্ট 1988 8 AM সকাল 8টায় দ্বারোদ্ঘাটন হলো। পন্ডিচেরি থেকে রেলিক্স নিয়ে ফিরলাম। এখানে যখন ফিরেছি, আমাদের যখন রেলিক্স এলো কলকাতা ঘুরে, সেখানে আমার ক্লাবের ছেলেরা সমস্ত একত্রিতভাবে ঘোড়ার গাড়ির বদলে মানুষে টেনে নিয়ে এলো এবং এখানে এখন যেখানে বসে আমি কথা বলছি, এইখানে নিয়ে এসে তার সমাপ্তি ঘটলো। পরের দিন আবার এখান থেকে যেখানে আমাদের নতুন ভবন হয়েছিল সেখানে গেল। স্ট্রাইকের দিন নিঃশব্দ পন্ডিচেরি, রাস্তায় শুধুমাত্র আমরা যারা যাত্রী আর আশ্রমের ভেরি ক্লোজ যারা, এটার সঙ্গে মনোজদা রয়েছেন, মোনাদা রয়েছেন। মনোজদা আমাদের সঙ্গে যেই ছেড়ে দিলেন, গাড়ি স্টার্ট করে গেল। কিন্তু মজার ব্যাপার হলো সেই সংশয়। আমরা এতদিন সংশয়ে ভুগছিলাম কি করে যাব, তখন সংশয়ে ভুগলাম যখন গাড়ি পৌঁছে যাচ্ছে যে ট্রেন ঠিক সময়ে যাবে তো, কারণ আগের দিন স্ট্রাইক গেছে। ওমা, করমণ্ডল উড়িয়ে গিয়ে ঠিক সময় পৌঁছে গেল হাওড়া স্টেশন। 1 সেপ্টেম্বর করমণ্ডল এক্সপ্রেসে পুণ্য দেহাবশেষ এসে পৌঁছল হাওড়া স্টেশন। সঙ্গে পন্ডিচেরি থেকে 80 জনেরও বেশি যাত্রী। আজ ভাবি
যে এই যে শ্রী অরবিন্দ চরম তীর্থের সঙ্গে আমার জীবন জড়িয়ে গেল, ওই পথ দিয়ে কত হেঁটেছি, তখন তো কিছুই জানতাম না। হুগলি মহসিন কলেজে পড়বার সময়তে এনসিসিতে ছিলাম, ওইখানে রাইফেল শুটিংয়ের জন্য রাইফেল আনতে যাওয়া হতো। তারপর যখন যোগাযোগ এসে গেল শ্রী অরবিন্দের সঙ্গে, আর সুযোগ হলো আমার শ্রী অরবিন্দ সম্পর্কে তথ্য সংগ্রহের, এবং বিশেষ করে যখন আশ্রমে আর্কাইভসে কাজ করতে থাকলাম, তখন চুঁচুড়ায় এসে প্রথম যখন শ্রী অরবিন্দের চুঁচুড়ায় আসার কাহিনী শুনেছিলাম, সেটা নিউরে দুর্গাদার মুখে। ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্স, এইটি উনি আমাকে বলেছিলেন অনুবাদ করার জন্য। তো আমি ওনাকে বললুম যে দাদা, এটা শ্রী অরবিন্দেরকে অনুবাদ করা আমার মতো একজন সাধারণ পাঠকের পক্ষে সম্ভব নয়। আমি যেটা করতে পারি, এটা পড়ে আমি এই শ্রী অরবিন্দের ভাবধারাটাকে নিয়ে আমি একটা লিখতে পারি। উনি তাতেই সম্মতি প্রদান করলেন, এবং সেই সূত্র ধরেই শ্রী অরবিন্দ নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্ব নামে আরেকটি আমি ছোট গ্রন্থ লিখি, যেটি পাঠমন্দির কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। বিশ্বনাথ দার গবেষণা। বিশ্বনাথ দা খুব ভালো ছাত্র হওয়াতে নানা দিকে তার ইন্টারেস্ট ছিল, বিশেষ করে সাহিত্য তার নিজের বিষয়। ফলে যখন তিনি শ্রী অরবিন্দ সম্পর্কে আগ্রহী হলেন, পড়াশোনা করলেন, তখন কিন্তু শ্রী অরবিন্দকে এই তার আগ্রহের বিষয়গুলোর সঙ্গে যুক্ত করেই দেখতে অভ্যস্ত হয়েছিলেন। যার একটা হলো তার সঙ্গে রবীন্দ্রনাথের কি সম্পর্ক, তার সঙ্গে শরৎচন্দ্রের, বঙ্কিমচন্দ্রের উপর তিনি যে মূল্যায়ন করেছিলেন সেইটা নিয়ে তার কাজ, অন্যান্য বঙ্কিম গবেষকরা সে নিয়ে কি বলেছেন ইত্যাদি, এই সবগুলো তিনি করেছেন। এবং রবীন্দ্রনাথের সঙ্গে যে সম্পর্ক শ্রী অরবিন্দের, তাতে একটা গুরুত্বপূর্ণ বিষয়, পন্ডিচেরিতে গিয়ে যখন রবীন্দ্রনাথ দেখা করেছিলেন, তখন জাহাজ থেকে তিনি একটা টেলিগ্রাম করেছিলেন শ্রী অরবিন্দকে, সেইটি উদ্ধার করা। এছাড়াও যেটা বলার সেটা হচ্ছে যে হুগলি জেলা নিয়ে তার শ্রী অরবিন্দের সঙ্গে হুগলি জেলার যে সম্পর্ক, বিশেষত হুগলি চুঁচুড়ার শ্রী অরবিন্দের আসা এবং থাকা, তিনি কবে এসেছিলেন, কোন সময় এসেছিলেন, কতদিন ছিলেন, একবারে নিখুঁতভাবে, এবং চন্দননগরেতে তিনি যেভাবে সময়টা নির্ণয় করেছেন, তারিখ এখনও সঠিক পাওয়া যায়নি, কিন্তু তিনি দুদিনের মধ্যে একদিন অবশ্যই তিনি এসেছিলেন, এটা কিন্তু নিশ্চিত করেছেন। এবং খুব সুন্দর, তার লেখা পড়লে বোঝা যায় যে কি সুন্দরভাবে তিনি সেইটা নির্ধারণ করেছেন, নানা দিক থেকে দেখে, কোনো একপেশে দৃষ্টিভঙ্গি না, কোনো একজনের মতামতকে ভিত্তি করে নয়, সেইগুলো। 1972 সালে শ্রী অরবিন্দের জন্মশতবর্ষে কালচার সেন্টার প্রতিষ্ঠার সময় থেকে বাকি জীবন তিনি এই দুটি কেন্দ্রের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। মন্দিরের জন্য জমি খোঁজা থেকে শুরু করে পণ্ডিচেরি আশ্রম থেকে শ্রী অরবিন্দের পুত শ্রীতনু স্মারক এনে তার যথাযোগ্য মর্যাদায় এই মন্দির প্রাঙ্গণে সংস্থাপনের কাজে প্রত্যক্ষভাবে তিনি জড়িত ছিলেন। 1910 সালের 21শে ফেব্রুয়ারি রাত্রি শেষে শ্রী অরবিন্দ দৈবাদিষ্ট হয়ে চন্দননগর গোড়াইচণ্ডীতলা শ্মশান ঘাটে এসে যেখানে পদার্পণ করেছিলেন, তারই পাশে তার স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিফলক স্থাপন করার কাজেও তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। স্মৃতিফলক গাত্রে যে লেখাটি তার স্বহস্তে রচিত।
হিমাংশুদা সম্পর্কে বলতেন যে হিমাংশুদা নাকি বলতেন যে আমি যখন থাকবো না তখন আমার সম্পর্কে লোকে কীরকমভাবে স্মৃতি রোমন্থন করবেন। তো আজকে সেই বিশ্বনাথের সম্পর্কে আমাদের কথা বলতে হচ্ছে। বিশ্বনাথের যেটা করে দিয়ে গেছেন অন্তত আমার জীবনে, সেটা হচ্ছে মা শ্রী অরবিন্দের পথে চলতে বহু মানুষকে কীভাবে একসঙ্গে আনতে হয় তার একটা প্রচেষ্টা উনি আমাকে দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের যখন কলকাতার ফ্ল্যাটে 67টা সিঁড়ি ভেঙে বিশ্বনাথ দা 2 বছর টানা ক্লাস করেছেন। বিশ্বনাথের কাছে শিখেছি অর্গানাইজার কীরকম হতে হয়, শিখেছি মানে শেখার চেষ্টা করেছি, যেটা বর্তমানে আমার যে নিজস্ব যে কাজকর্ম সেখানে আমার কাজে লাগাবার চেষ্টা করি। তার মধ্যে এই যে ঘরটায় আমি বসে আছি, এই ঘরটা হচ্ছে বিশ্বনাথের আসল বাড়ি, যে বাড়িটা বিশ্বনাথ উৎসর্গ করেছিলেন হুগলি ভবনকে, এবং পরবর্তীকালে আমরা এখানে একটা স্কুল হয়, যেই স্কুলে আমি 10 বছর থেকেছি এবং বিশ্বনাথ সেই যোগ্য মনে করেছিলেন, হয়তো চেষ্টা করেছি থাকতে এবং দেখেছি যে কিভাবে অর্গানাইজ করা, কিভাবে ফ্রিডম দিতে হয় কাজে মানুষকে। এই স্কুল বিশ্বনাথদার ভীষণ কাছের জিনিস ছিল। এই ঘরটিতেই 29শে মার্চ 2000-এ স্কুলটি শুরু হয়েছিল, এই ঘরেই হয়েছিল শুরু, এবং 10 বছর এটি সুন্দরভাবে চলতো। কিন্তু পরবর্তীতে যেটা হলো, বিশ্বনাথদা যে আদর্শ থেকে স্কুলটা শুরু করেছিলেন বা আমরা চেষ্টা করছিলাম, সেই আদর্শ থেকে সরে যেতে বাধ্য হতে হলো, কারণ সেই কর্মী মানে সকলকে সেইভাবে এক জায়গায় আনা গেল না। আর বিশ্বনাথদা খুব পার্সোনালি যে কথাগুলো যখন প্রত্যেকেই বলেছেন, বিভিন্নভাবে বলেছেন, কিন্তু কতগুলো জিনিস বিশ্বনাথের কাছে যেটা দেখেছি যে কোনো জিনিস হয়তো অপছন্দ, কিন্তু সেটাকে কিভাবে বলতে হয়। আমরা যেমন অপছন্দের জিনিসটা সোজাসুজি বলে দিই, হয়তো উল্টো দিকে মানুষটা কষ্ট হয়। বিশ্বনাথের কাছে দেখতাম যে অপছন্দের জিনিসটা হাসি মুখে কীভাবে তিনি ভেতরে কষ্ট পান, কিন্তু বাইরে কখনো প্রকাশ করতেন না। হুগলি শ্রী অরবিন্দ ভবনে ঠিক যেখানে আজকে আমি আছি, এক পুরনো তার অন্তরঙ্গ মুহূর্তে তিনি আমাকে এইখানে একটা কথা বলেছিলেন যে আশিস, এই একটা জায়গা যেখানে তুমি বসে প্রতিদিন সূর্যোদয় এবং সূর্যাস্ত এক জায়গাতেই তুমি দেখতে পাবে। তা একদিন সন্ধ্যেবেলায় ওখানে মেডিটেশন হতো, তো আমি সন্ধ্যেবেলায় উঠছি, ঠিক সেই সময় দেখলাম একজন ধুতি পরা ভদ্রলোক ওপরে ওঠার চেষ্টা করছেন, মানে ওপরে আসছেন। আমার সঙ্গে সঙ্গেই প্রায় উনি উঠলেন। আমি তাকে প্রথম দেখলাম, পরে নাম জানলাম, ওর নাম হচ্ছে বিশ্বনাথ দা, অধ্যাপক বিশ্বনাথ রায়। তিনি কর্মসূত্রে তিনি ছিলেন বেলডাঙ্গা কলেজে মুর্শিদাবাদে, কিন্তু যেহেতু তার এখানে হুগলিতে বাড়ি, সেই জন্য তিনি এখানে সপ্তাহান্তরে আসতেন, বাবা মা ছিলেন। তো সেই বিশ্বনাথদার সঙ্গে এই মাতৃসেবকে আসার কিছুদিনের মধ্যেই খুব ঘনিষ্ঠতা হয়ে যায়, কারণ আমরা একই দিকের যাত্রী। আমি এই হুগলির দিকে আসি, উনিও তাই। এই হিসেবে তার সঙ্গে আমার একটা যোগসূত্র ভীষণভাবে গড়ে ওঠে। 1978 সালের 12ই নভেম্বর, জন্মটা মায়ের 12ই নভেম্বর নয়, 21শে ফেব্রুয়ারি, কিন্তু 1978 সাল মায়ের জন্ম বছর সেটা। তো সেই সময় আমরা বিশ্বনাথদার বাড়িতে উনি একটা মিটিং ডাকলেন। ওই মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম বেশ কয়েকজন, তার মধ্যে 9 জনকে নিয়ে আলাপ আলোচনার পর আমরা একটা কমিটি করলাম। তার নাম হলো শ্রী অরবিন্দ ভবন প্রস্তুতি সমিতি। বিশ্বনাথের সঙ্গে আমার সমস্ত কথা শেয়ার হতো, যেটা খুব মিস করি, সেটা প্রত্যেক দিন রাত 11:30 থেকে 12:30 1টা পর্যন্ত আমার জন্য বরাদ্দ থাকতো। ওই টাইমটা আমিও খুব ফ্রি, বিশ্বনাথদাও ফ্রি। এমন কোনো দিন বোধহয় খুব কম গেছে যেদিন আমরা রাত্রিবেলা 11:30 থেকে 12:30 1টা পর্যন্ত কথাবার্তা বলিনি। এমনকি উড়িষ্যায় গেছেন, বাঁকুড়ায় গেছেন, সেখান থেকেও একবার করে ফোন করতেন।
আর আমি আরও কৃতার্থ বোধ করেছি যে এই দীর্ঘ প্রায় 30-32 বছর তিনি আমাকে সুযোগ দিয়েছেন বিশ্বনাথ দা তার শরীর মন স্বাস্থ্যকে উপলব্ধি করার। আমি তার এই চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেছিলাম। আমি এরকম এক হোমিওপ্যাথি লাভার দেখিনি। আমার হোমিওপ্যাথির পথেও যে সমস্ত চিকিৎসকরা রয়েছে তাদেরও বোধহয় এত ফেথফুল অ্যাটিটিউড নেই যা বিশ্বনাথদার মধ্যে দেখেছি। মাস্টারমশাই সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলা দরকার সেটা হচ্ছে আমি মাস্টারমশাইয়ের সঙ্গে বেড়ে উঠেছি। মানে তার সঙ্গে আমার যদি আলাপের কথা বলি সেটা সেই হিসেবে প্রায় 38-39 বছর। আর ঘনিষ্ঠভাবে যে বেড়ে ওঠা একসঙ্গে থাকা সেটা 30 বছরেরও বেশি কিছু সময় ধরে। কিন্তু এটা আশ্চর্য, তিনি চলে যাওয়ার পরে যখন আমি ভাবতে বসেছি সেই গান্ধীজি চলে যাওয়ার পরে যেমন কেউ কেউ বলেছিলেন যে আসলে গান্ধীজি তাদের জন্য কি করেছেন, তো আমি ভাবতে গিয়ে দেখেছি দুটি খুব গুরুত্বপূর্ণ কথা। একটা হচ্ছে তার অসম্ভব একটা প্রভাব বা ইনফ্লুয়েন্স সেইটা ছিল, কিন্তু সেটা কখনোই খুব ডমিনেটিং নয়। তিনি আশ্চর্যজনকভাবে তার একটা প্রভাব বিস্তার করতেন। আর দ্বিতীয় হচ্ছে যে তিনি আমার মধ্যে থেকে, আমি জানি না এটা আরও অনেকের ক্ষেত্রেই হয়তো হতে পারে, তার যা প্রকৃতি বা নেচার, তার কোন দিকে টেন্ডেন্সি আছে সেইটা ধরে নিয়ে সেইটাকে বাইরে আনার বা ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। নিশ্চিতভাবে খুব দ্বিধাহীনভাবে একটি লেখা লিখেছিলাম তার সম্পর্কে, যে লেখাটির টাইটেল ছিল চিরসখা। আমার সবচেয়ে যেটা আমি করতে পারতাম, যেটা আমি নিজেও জানতাম না যে আমি বলতে পারবো, আমি মা শ্রী অরবিন্দের কথা 2-4 জন মানুষের সামনে দাঁড়িয়ে বলতে পারবো, এইটা তিনি যেন আমার মধ্যে থেকে আবিষ্কার করলেন। যেটা আজকে বলতেই হয় যে এমন প্রায় জীবনের কোনো কিছু নেই আমি যা তার সঙ্গে ভাগ করে নিইনি। লোকে বন্ধুর কথা বলে, হ্যাঁ এমনও অনেক কথা আছে যেটা সত্যি আমি বন্ধুদের সঙ্গেও ভাগ করিনি। শেষ কথাটাই বলি, কারণ তারপরে তার সঙ্গে আমার আর দেখা হয়নি। সেটি হচ্ছে চুঁচুড়ার যে বার্ষিক অনুষ্ঠান হয় 4, 5, 6 সেপ্টেম্বর, সেই উপলক্ষে একটা নাটক করার কথা হচ্ছিল। তাতে মাস্টারমশাইয়ের অভিনয় করার কথা এবং নাটকটি মাস্টারমশাইয়ের লেখা। সেই নাটকে গান কি হবে এই প্রসঙ্গে কথা হচ্ছিল, এবং ফাইনালি আমাদের নাটকে যিনি গানটা করেন বা সুর দেন সেই তীর্থ, তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এই প্রসঙ্গে, ওর সঙ্গে আমার কথা হচ্ছিল। এবং এটা আশ্চর্যের কথা হচ্ছে যে ওকে যখন মাঝে মধ্যে প্রশ্ন করতাম, কারণ এই প্রশ্নটা উনি পছন্দ করতেন না যে কেমন আছো, তাতে উনি কখনো ভালো আছি খারাপ আছি কিছু, শুধু হাসতেন। সেদিনও সেই প্রশ্নটা করেছিলাম, এমনি সব খবর ঠিকঠাক আছে? ওর একটা স্বভাবসিদ্ধ উত্তর ছিল, সব ঠিক আছে, সব ঠিক চলছে, তোমরা তোমাদের এদিকটা দেখো। আর ওর একটু তাড়া সবসময়, যে কোনো কাজ হলেই কত দূর এগোলো। ওই নাটক সংক্রান্তই আমার ওর সঙ্গে শেষ কথা। আমাদের এই ভবন স্থায়ী আসন তৈরি করলেন শ্রী অরবিন্দের, এখানে আশ্রম তৈরি হলো শ্রী অরবিন্দ ভবন, এবং বিশ্বনাথ দা এই তারিখটা ঠিক করলেন 1988, 1988, অর্থাৎ 8ই আগস্ট 1988 সাল সকাল 8টায় এই ঘরের দ্বারোদ্ঘাটন হয়। তো এতদিন পর্যন্ত আমরা যে যা কাজ করতাম, বিশ্বনাথ দা একদিন বললেন যে যা দায়িত্বে আছে সেই দায়িত্বগুলো তোমরা পালন করবে। দায়িত্বে যেমন আমি ছিলাম এই সাজানো গোছানো বা ইত্যাদি। তো বাড়তি যে এই ভবন হওয়ার পর যে কাজ এলো, সেই কাজের জন্য একটা লিস্ট করলেন। ওনার কাজটা এরকম ছিল, উনি কিছু চাপিয়ে দিতেন না, উনি সমস্ত কিছু মাকে শ্রীখণ্ডী করতেন, অর্থাৎ মাই কান্ডারি, অর্থাৎ মায়ের কাছে, মায়ের ছবির কাছে একটা লিস্ট করে উনি কাজের লিস্ট রেখে দিলেন, বললেন যে যেটা পারবে মায়ের কাছ থেকে কাজ নেবে। কিংবা আমার একটু ঢিলেমি ছিল, কিন্তু আমি হঠাৎ যেদিন নিতে গেলাম দেখলাম সব কাজই নেওয়া হয়ে গেছে, পড়ে আছে শুধু বাগান। এমন একটা ঝড় তুললেন তিনি, এই যে একা যেতে যেতে দেখা গেল যে সত্যিই কিন্তু আর একা নেই, একটা ঝড় উঠেছে। তার বলা, তার কাজ, তার সব কিছু নিয়ে জেলায় জেলায়, কেন্দ্রে কেন্দ্রে একটা যেন ঝড় উঠে গেল।
এখন ঝড় উঠলে কি হয় যে আমরা কি বলি যে তাড়াতাড়ি জানলা দরজা বন্ধ করো যাতে জল ঝড় এসে ঘরের মধ্যে না আসে। এখানে কিন্তু উল্টো হলো, এখানে সবাই বললেন যে দরজা জানলা খুলে দাও। বিশ্বনাথ দার সঙ্গে আমার পরিচয় ভবন সূত্রে নয়, আমার প্রথম পরিচয় বিশ্বনাথ দার সঙ্গে যখন আমি সরকারি চাকরি করতাম। সেখানে দোলগোবিন্দ দা একদিন আমাকে বললেন, চলো একজন ভালো মানুষের সাথে আলাপ করায়। মোগলপুরে ওনার বাড়িতে, তখন ওনার মাও জীবিত ছিলেন। গিয়ে দেখলাম যে ঘরটায় আমরা বসেছিলাম সে ঘরে থরে থরে বই সাজানো, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, কার্ল মার্কস। তখন উনি একজন বামপন্থী সমর্থক এবং এমন সুন্দরভাবে তিনি বামপন্থা সম্বন্ধে বোঝালেন, আমি অবাক হয়ে গেলাম। পরবর্তীকালে আবার তাকে অন্য রূপে দেখলাম দুর্গাদাস মুখার্জির বাড়িতে নিউরিয়াতে। তিনি মায়ের 21শে ফেব্রুয়ারি জন্মদিনে ওনার বক্তব্য আমি শুনলাম, মায়ের কথা শুনলাম সেই প্রথম ওনার কাছে। এবং এত সুন্দরভাবে এত অল্প সময়ের মধ্যে তিনি বললেন, একজন প্রকৃত বক্তা বলে আমার মনে হলো। কারণ আমি বহু মানুষের বক্তব্য শুনেছি, রাজনীতিতে শুরু করে ধর্মীয় সবাই করে, কিন্তু এত সুন্দর বক্তব্য এত কম সময় বলতে পারে, খুব ভালো লাগলো ওনাকে। আর উত্তরপাড়া প্রসঙ্গে বলতে গেলে বিশ্বনাথ দা উত্তরপাড়ায় আসছেন শ্রী অরবিন্দের শতবর্ষ, যেটা 72 সাল, 1972 সাল থেকেই আসা যাওয়া করছেন। তারপরে রেগুলার যেটা ক্লাস নেওয়া শুরু করেছিলেন 2000 সাল থেকে মোটামুটি। ফলে উনি বারবার বলতেন যে উত্তরপাড়াবাসী হচ্ছে ভাগ্যবান, কারণ উত্তরপাড়ায় শ্রী অরবিন্দ উত্তরপাড়াকে চুজ করেছিলেন ওনার ওই অভিজ্ঞতার কথা বলার জন্য, যখন যার পর থেকে সারা পৃথিবী জানবে। আর সেই উত্তরপাড়ায় কোনো সেন্টার নেই, এটা উনি বারবার আমাদের বলেছেন যে উত্তরপাড়ায় একটা সেন্টার হওয়ার দরকার। তখন বলতেন, কিন্তু সঙ্গতি কোথায়, তখন টাকা কোথায়, পয়সা কোথায় করেছে, মানে একটা অবাস্তব ব্যাপার ছিল। কিন্তু সবই মায়ের কৃপায় সম্ভব হয়েছে, একটা ঘরও নেওয়া গেছে। 2009 সালে যখন উত্তরপাড়া স্পিচের 100 বছর, তখন এখন নতুন যে বিল্ডিংটা হয়েছে ওইটা নেওয়া হলো। এবং বিশ্বনাথ দা তখন 1.5 মাসের মধ্যে আমরা রেলিক্স পেয়েছি। কোনো সেন্টার পেয়েছি কিনা আমার সন্দেহ। ইনকমপ্লিট ঘরের মধ্যে আমরা উত্তরপাড়া রেলিক্স বিশ্বনাথ দার উদ্যোগে আনা হয়েছে। আমরা এমন এক ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছি যার সমস্ত জীবনটাই শ্রী অরবিন্দ মাতে নিবেদিত। বিশ্বনাথ দার সঙ্গে আমার একটা বিশেষ দিক হলো যা আমাকে আনন্দ দেয়। বিশ্বনাথ দা শ্রী অরবিন্দ ভবনে গানের ক্লাস নেওয়ার জন্য আমাকে বলে। আমাকে দিয়ে এই শ্রী অরবিন্দ ভবনে শিশু বিভাগ শুরু হয়। আমি গানের ক্লাস নিতে শুরু করি এবং এই শিশু বিভাগের পুরোধা হিসাবে আমিই ছিলাম প্রথমে। বিশ্বনাথ দার মল্লিকগলিতে বিশ্বনাথ দার মা বইয়ের ক্লাস আর আমার গানের ক্লাস একসাথেই শুরু হয়। এই গানের ক্লাস থেকে মা শ্রী অরবিন্দের সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। বিশ্বনাথ দা মাছ খেতে খুব ভালোবাসতেন, পরে সেটা ছেড়ে দিলেন, নিরামিষ খাওয়া শুরু করলেন। আমি নানা ধরনের নিরামিষ পদ মাস্টারমশাইকে রান্না করে খাওয়াতাম, আর মাস্টারমশাই বলতেন, তুমি আমার জন্য নিরামিষ রান্নাটাও খুব ভালো শিখে গেছো। শ্রী অরবিন্দ ভবনে সেপ্টেম্বরে 4-5 যে অনুষ্ঠান হয়, তাতে শিল্পপথের হয়ে বৃন্দ গানটা আমি পরিচালনা করি। আর মাস্টারমশাই এ ব্যাপারে গান সিলেকশন করা, কতটুকু গাইব, কার পরে কোন গানটা হবে, সবটা বলে দিতেন। সমাধির পাশে আমার বাড়ি, সেই জন্য আমার জানলা দিয়ে সমাধিটা পুরো দেখা যায়। সেজন্যই তিনি একটা কথাই বলেছিলেন যে তোমার ডিউটি শুধু সারাদিন সমাধির দিকে তাকিয়ে থাকা, কে এলো কে গেল, সমাধি রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমার। এই কথাটি দায়িত্বটা দিয়েছিলেন, আমি এখনও তা পালন করে চলেছি। জানি না মায়ের ইচ্ছায় কতদিন এটা পালন করতে পারি, কিন্তু এই গুরু দায়িত্ব তিনি দিয়েছিলেন বলেই আজকে মায়ের চরণের তলায় আমরা পড়ে আছি। বিশ্বনাথ দার জীবনটা আসলে একটা জার্নি, প্রায় 40-45 বছরের একটা জার্নি মা শ্রী অরবিন্দের পথে। এই জার্নিটা কিন্তু তার শুরু হয়েছে একেবারে একা বলছি এই কারণে যে বিশ্বনাথ দার কিন্তু কোনো পারিবারিক যে ভক্তমণ্ডলী থেকে যারা আসেন সেরকম পারিবারিক কোনো মা শ্রী অরবিন্দের যোগাযোগ তার ছিল না। সেই গানটার কথা মনে পড়ছে, একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে। গানটার কথা এই কারণে বলছি যে এদের নয়ন জলে কথাটা আছে। নয়ন জলে মানে এই নয় যে বিশ্বনাথ দা খুব ইমোশনাল হয়ে চোখে জল পড়ছে তিনি যখন বলছেন কি কাজ করছেন, তা না। কিন্তু বিশ্বনাথ দার বলা এবং কাজে অন্যরা এত ইমোশনাল হয়ে যাচ্ছেন, বলার মধ্যে এত অন্যরকম একটা ভাব, তেজ, যে অন্যরা যারা শুনছেন
তারা কেঁদে ভাসিয়ে দিচ্ছেন মাতৃবৃন্দের কথা যখন তিনি বলা শুরু করছেন। একবার সেপ্টেম্বর অনুষ্ঠান 2018 সম্ভবত, যথারীতি 4, 5, 6, 3 দিনের অনুষ্ঠান, এবং প্রতি বছরের মতো বিশ্বনাথ জেঠু এখানে এসে থাকতেন আমাদের ভবনে। তা 4 এবং 5-এর অনুষ্ঠান শেষে আমরা সকলে ক্লান্ত হয়ে যে যার বাড়ি গেছি। পরের দিন 6 তারিখের অনুষ্ঠান। হঠাৎ করে 6 তারিখ ভোর 5:15 আমার ফোন বেজে উঠল। দেখলাম আমার এক অন্তরঙ্গ বন্ধু ফোন করেছে। ফোনটা ধরলাম, ধরে ও একটা এমন কথা বললো যে আমার ঘুমটা পুরো ভাঙিয়ে দিল। ও বললো যে বিশ্বনাথ জেঠু অসুস্থ, চুঁচুড়া হসপিটালে ভর্তি। কিন্তু তার সাথে তিনি এই কথাও বললো যে বিশ্বনাথ জেঠু বলেছে এই কথা বেশি সবার মাঝে না জানাতে, এবং 6 সেপ্টেম্বরের অনুষ্ঠান যেমন হয় ঠিক তেমন যাতে হয় সেটা খেয়াল রাখতে। যথারীতি আমি আমার টাইমে গেলাম, গিয়ে দেখলাম যথারীতি আমাদের ভবনে যে সকল কাজ যারা যারা করে তারা ঠিক সময় চলে এসছে। অনুষ্ঠানের মতো শুরু হলো, চলতে থাকলো। কেউ জানতে পারলো, তারা তাদের মতো করে কেউ গেল, কেউ অনুষ্ঠানে রইল। অনুষ্ঠানের মতো চলতে লাগলো। কিন্তু যখন প্রতি বছরই সেই সময় তার 3টে থেকে তার একটা বক্তব্য থাকতো। এবার আমরা প্রত্যেকেই ভাবছি হয়তো এবার সেটা হবে না বা অন্য কোনোভাবে করা হবে সেটা। কিন্তু ঠিক 2:30 নাগাদ তিনি এলেন, এবং শুধু এলেন না, তিনি ওই অবস্থায়, ওই শারীরিক অবস্থা নিয়ে, হাতে চ্যানেল তা নিয়ে তিনি স্টেজে বসলেন এবং একই তার উদ্যম নিয়ে তার বক্তব্য রাখলেন। জেঠুর সাথে একদিন আলোচনা হচ্ছে সেখানকারই কিছু গঠনমূলক কাজ সম্পর্কে। আমাকে বললেন, আমার ডাকনাম নয়ন, যে সংগঠন হচ্ছে অনেকটা কবিতা রচনার মতো। কবিতা রচনাতে যে আনন্দ পাওয়া যায়, সৃষ্টির আনন্দ, সংগঠনেও সেই সৃষ্টির আনন্দ পাওয়া যায়। উনি জানতেন আমার কবিতার প্রতি একটু দুর্বলতা ছিল, তা ছুঁয়ে গেল সেই কথাটা। বিভিন্ন সময়ে ওকে দেখেছি কতটা অসাধারণ মানুষ, কিভাবে কত তাড়াতাড়ি কত সাধারণ হয়ে যায়। একবার এই হুগলি ভবনে তখন বার্ষিক অনুষ্ঠান চলছে, একটি যুব কর্মী ভবনের জুতোর কাউন্টারের দায়িত্বে রয়েছে। অনুষ্ঠান শেষ, অনেকেই চলে গেছে, কিন্তু কিছু জুতো তখনও রয়ে গেছে। সেই ছেলেটির সময় হয়ে গেছে তার যাবার, কিন্তু সে চলে যেতে পারছে না জুতোগুলোর পাহারা ছেড়ে। জেঠু সেখানে ছিলেন। হঠাৎ ওর ইতস্তত ভাব দেখে জিজ্ঞেস করলেন, তারপর বললেন, তুমি নিশ্চিন্তে যাও, আমি এখানে দায়িত্বে আছি। সেই ইতস্তত করছে যে জেঠু ওই রকম একটা মাপের মানুষ, তিনি ওই জুতোর কাউন্টারে তখন বসবেন। তিনি বললেন, তোমার অন্যত্র কাজ আছে, কিন্তু আমার অন্যত্র এখন কাজ নেই। আমি যখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করি এবং তারপর বিএডও কমপ্লিট করলাম, সময়টা ছিল সেপ্টেম্বরের কিছু আগে, মানে মাসখানেক আগে। জেঠু আমাকে একদিন ডাকলেন এবং জেঠু বললেন যে তুমি তো এবার মাস্টার ডিগ্রি এবং বিএড কমপ্লিট করেছো এবং মাস্টার অরবিন্দের পথের সাথে তুমি যুক্ত আছো, তাদের শিক্ষা চিন্তা নিয়ে তোমাকে পড়াশোনা শুরু করতে হবে, এবং আমি চাই যে তুমি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে আমাদের শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রে যে অনুষ্ঠান হয় তার বক্তা হিসাবে তুমি থাকো। তো আমি একটু অবাকই হয়ে গেছিলাম এবং জেঠুকে বলেছিলাম যে জেঠু, আমার তো সেভাবে বলার অভ্যাস নেই। তখন জেঠু আমাকে একটাই কথা বলেছিলেন যে তোমার এটাতে আগ্রহ আছে কিনা বলো, তোমার যদি এটাতে আগ্রহ থাকে তাহলে মায়ের শক্তি তোমার ভেতর দিয়ে কাজ করবে। জেঠুর সঙ্গে প্রতি মুহূর্তে আমাদের ছোট ছোট শেয়ারিং আছে। সেই শেয়ারিংগুলোর মধ্যে আমার কাছে খুব ভালো লাগার একটা শেয়ারিং হচ্ছে, যখন আমি চরণ তীর্থে আসতাম তখন জেঠু আমাকে বলেছিলেন যে এই চরণ তীর্থের প্রতিটা জায়গা, প্রতিটা এর দেখার দায়িত্ব কিন্তু তোর। তুই কিন্তু এই চরণ তীর্থটাকে সঠিকভাবে সঠিক জায়গায় এটাকে তুলে নিয়ে যাওয়া। অর্থাৎ জেঠু এটা বলেছিলেন আমাকে পার্সোনালি, প্রাণকেন্দ্রে চরণ তীর্থ অবস্থিত। এইখানে যেন প্রতিটা মানুষ এসে একটু বসতে পারে এবং তারা মায়ের কাছে এবং শ্রী অরবিন্দের কাছে তার নিজের প্রেয়ার জানাতে পারে। বড় জেঠুর সাথে আমার শেষ কথা হয় 5ই মে 2023। আমার আর ভাস্করদার বড় জেঠুর বাড়িতে 28শে মে, 27 বা 28শে মে যাওয়ার কথা ছিল। 4ঠা সেপ্টেম্বর যে নাটকটা হচ্ছিল, ঝড়ে উড়াইবে চালা, যেটা জেঠুরই লেখা, সেই নাটকটা নিয়ে কথা বলার জন্য। অদ্ভুত ব্যাপার, নাটকটা জেঠু 3 দিনের মধ্যে লিখে দেয় আমাকে। প্রথমে বলে যে নাটকটা কি তুমি লিখবে নাকি আমি লিখে দেবো। আমি বললাম, জেঠু তুমি যদি লেখো তার থেকে তো ভালো ব্যাপার কিছু হতে পারে না। 3 দিনের মধ্যে নাটক লেখা ডান। আমাকে লিখে বললো যে এই নাটকটা কেমন লাগছে একটু বলো, কিছু কি চেঞ্জ করতে হবে। যাই হোক, তারপর এই নাটকটাতে অধ্যাপকের একটি চরিত্র ছিল।
এবং জেঠু এমনভাবে লিখেছিল এই অধ্যাপকের চরিত্রটা হুবহু জেঠুর সাথে যায়, এবং জেঠু নিজেই আমাকে বললো যে যদি চাও তো অধ্যাপকের চরিত্রটা আমিই করতে পারি। এবং এর মধ্যে প্রতিদিনই প্রায় আমাদের সাথে ডিসকাশন চলতো, আমার ভাস্করদা আর জেঠুর মধ্যে, যে নাটক কীভাবে এগোচ্ছে। প্রতিদিন রাত্রে একবার করে জেঠুর ফোন, কতটা এগোলো, গান কী হলো, গান লিখে দিল। উড়িষ্যায় যখন ছিল জেঠু 17-18 এপ্রিল নাগাদ আমায় জেঠু একদিন ফোন করলেন, করে বললো যে নাটকটা মনে হয় আমি রিহার্সালে সেভাবে দিতে পারবো না, আমাকে নাটকটার মধ্যে সেভাবে ভেবো না, কিন্তু আমি নাটকের বাইরেটাতে আছি। 5ই মে যখন আমার সাথে জেঠুর কথা হলো তখন বুঝতেই পারছিলাম যে কথা বলতেও জেঠুর অসুবিধা হচ্ছে। আমাকে বললো যে আমাকে বাদ দিয়েই নাটকটা করো, মঞ্চে আমি থাকবো না, কিন্তু নাটকটা আমি দূরে বসে ওই দর্শক আসনে বসে আমি নাটকটা দেখব। তো সেটা আর জেঠু দেখে যেতে পারেনি, এবং জেঠুর সাথে আমার নাটকটাও করা হয়নি। এইটা একটা আমার শূন্যতা রয়ে গেল আর কি। জীবনে যখন যৌবনের একটা পর্যায়ে পৌঁছলাম, যখন স্থির করলাম যে এবার একটা সেটেলমেন্ট দরকার, এবার একটা জায়গায় এসে দাঁড়াতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, তখন নিজের বাবা মাকেও সেই কথা জানাতে পারিনি। স্বাভাবিকভাবেই জেঠুর সঙ্গে সম্পর্কটা এত সহজ ছিল যে তাকেই জানাই, সর্বপ্রথম তাকেই জানাই যে একজনকে পছন্দ করেছি এবং তার সঙ্গেই বাকি জীবনটা চলতে চাই। তা জেঠুকে পুরোটা বলি এবং জেঠু খুব ধৈর্য নিয়ে সম্পূর্ণটা শোনেন। এবং তারপরে মানে এইটা হচ্ছে একটা অদ্ভুত জেঠুর গুণ, যে জেঠুর মতো শ্রোতা বোধহয় খুব কম। তা সেখানে দাঁড়িয়ে জেঠু আমাকে আমাদের সম্পর্কের কি কি ভালো দিক, সেখানে কি কি সমস্যা হতে পারে, কিংবা কি কি তার সম্ভাবনা, সমস্তটা বুঝিয়ে বলেন। ঠিক যাকে বলে ফ্রেন্ড ফিলোসফার গাইড, মানে প্রতিটা ক্ষেত্রে কি হতে পারে, কি হবে, এবং তারপরে একটা অদ্ভুত আশ্বাস, এই সমস্ত কিছু জেনে যদি তোমরা এগোতে চাও আমি আছি। আমার শ্বশুর শাশুড়ি কেউই দেহে ছিলেন না, তাই স্বাভাবিকভাবেই শ্বশুরবাড়ির দিকে সমস্ত দায়িত্ব পালন করার মতো কেউই ছিল না। তা তখন আমি জেঠুকে বলি, এটা বললে কি করে হবে, আমার পরিবার তো সমস্ত সামাজিকতা মেনেই বিয়ের থাক দেবে, তাই এবার তোমাকে এই দায়িত্বটাও নিতে হবে। তখন জেঠু বলে যে এটা জেঠিমাকে বলো, এটা আমি কি করব। আমি বললাম না না, দুজনেরই সমান দায়িত্ব। এবং তারপর যাই হোক জেঠিমা সমস্ত দায়িত্ব পালন করে। এবং যেটা আমাদের বৌভাতের যেদিন, মানে যেটা নিয়ে আমি একটা মানে বিশেষ ঘটনা আমার কাছে, সেটা হচ্ছে বৌভাতের দিন জেঠু এসছে, জেঠুকে খাবার পরিবেশন করছি, তখন জেঠু বলল যে দেখ তোদের যেহেতু এটা ঘরোয়া বৌভাত, তাই আমি আজকে এখানে আসছি, কিন্তু তোদের ওই রিসেপশনে কিন্তু আমি যেতে পারবো না, কারণ সেটা যদি আমাকে নিয়ে যাস তাহলে আমার একটা মানে আমার ঘাড়ে কোনো বরদান বলে কিছু অস্তিত্বই থাকবে না, কারণ আমি কারুর বিয়েতে যাই না। আমাকে সবাই বিয়েতে যাওয়ার কথা বলে, আমি কোনোদিন আজ অবধি কারুর বিয়েতে যাইনি, তোদের বিয়েতে এসছি, এইটা যদি জানাজানি হয় তাহলে আমি শেষ, আমার আর কোনো জায়গাই থাকবে না। তখন আমি বললাম বেশ ঠিক আছে বলে, তারপরে যখন জেঠুর পাতে পায়েস পরিবেশন করছি তখন সবাই ছবি তুলছে। জেঠু বলছে ছবি তুলছো তোলো, কিন্তু দয়া করে এগুলো তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ আরও যেসব জায়গা আছে সব জায়গায় ছড়িয়ে দিও না, তাহলেও লোকে কিন্তু আমাকে ছিঁড়ে খাবে, আমার আর ভালো লাগছে না, তোরা আমাকে যে কবে ছুটি দিবি। তো সত্যিই জেঠুকে কখনো ছুটি দেওয়া হয়নি, মানে যেদিন জেঠু চলে গেল তার আগে অবধি জেঠুকে কখনো ছুটি দেওয়া হয়নি। না, জাগতিক জীবনকে অস্বীকার করে নয়, এক উন্নততর চেতনায় বাস করে পার্থিব জীবন হয়ে উঠবে দেবের জীবন। শ্রী অরবিন্দের যুগের এই মূল সত্যটি মূর্ত করে তোলাই ছিল বিশ্বনাথ রায়ের জীবনের অভিপ্সা। আমি যখন দেখলাম তখন দেখছি দাদা এক দু পা হাঁটছেন আবার বসছেন, আবার এক দু পা হাঁটছেন আবার বসছেন। আমি খড়িয়ে খড়িয়ে দাদার কাছে গেলাম, আমার মুখ থেকে বেরিয়ে গেল। আমি বললাম দাদা আপনি এই অবস্থায় এলেন, বৌদি ভাই আপনাকে আসতে দিলেন? দাদা বললেন কি বলছো তুমি, মায়ের কাজে আমাকে কে বাধা দেবে, তোমার বৌদি ভাই কে? আমি মায়ের কাজে আসবো, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি মায়ের কাজ করব। দাদার সাথে যে ভাইটি এসেছিলেন উনি আমাকে বললেন দিদি আপনি জানেন দাদা সারা রাত ট্রেনে বসেননি, শুতে পারেননি, খালি উঠেছেন আর বসেছেন, খাননি। আমার তখন চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আমি বললাম মা
এই তোমার সত্যি পাগল ছেলে মা, আমরা কেন তোমার কাছে এত নিষ্ঠা এত সমর্পণ হতে পারছি না মা। দাদাকে ইডলি দিলাম, দাদা খেতে খেতে বললেন বেলা কি নরম হয়েছে। আমি বললাম দাদা আর দুটো দেবো? বললেন দেবে, দাও। দিলাম, দাদা খেলেন। কিন্তু তখন আমি জানি না যে দাদা ইডলি ভালোবাসেন। পরে বৌদি ভাইয়ের কাছে আমি শুনলাম, বৌদি ভাই বললেন তোমার দাদা ইডলি খুব ভালোবাসতেন। আমি নৈহাটির থেকে নিতা এসেছিল, নিতাকে দিয়ে দাদার জন্য পায়জামা পাঞ্জাবি আনিয়েছিলাম। দাদাকে সেটি দিলাম, বললাম দাদা চান করে এটি পরবেন? দাদা বললেন হ্যাঁ বেলা আমি নিশ্চয়ই পরবো। তারপরে দাদা বললেন বেলা আমাকে একটু দুর্বল লাগছে, আমি একটু বিশ্রাম নেব। অনাদি ভাই বক্তব্যের পরে তুমি আমায় দেখো, আমি যাব। আমাদের নতুন সেটটি তৈরি হয়েছিল, সেই সেটটি দাদা উদ্ঘাটন করলেন। আমাদের এক্সিবিশন হলটি দাদা উদ্ঘাটন করলেন। কি আনন্দ, কি খুশি দাদা। কিন্তু পরে জানতে পারি দাদা সেই সময় মাত্র 3 না 4% হিমোগ্লোবিন ছিল। কিন্তু দাদা যখন বক্তব্য রাখলেন তখন কে বলবে মনে হচ্ছিল কি দাদা না মা বলছেন। সে ভূমিকাটা আর কিছুই নয়, সে ভূমিকাটা হচ্ছে মাকে ধরে চলা। শ্রী অরবিন্দ বলেছেন ওকে ধরে চললেই তোমরা কাজে সাহায্য করতে পারবে। দাদা সেদিন বললেন, হয়তো দাদা জানতে পেরেছিলেন, বললেন আমি এই রাজ্জামপুরেই প্রথম উড়িষ্যায় এসেছিলাম মায়ের কাজের জন্য, আর এই রাজ্জামপুরেই আমি আজ মায়ের কাজ শেষ করছি, হয়তো আর আমি উড়িষ্যা আসবো না। আমাকে খুব কষ্ট দেয় যখন তিনি এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নার্সিংহোমে ভর্তি হয়ে আছেন। সেখান থেকে একদিন আমাকে রাত্রিবেলা ফোন করলেন যে দীপু শুনেছো তো আবার কী হয়েছে? আমরা আমি তো জানি বিশ্বনাথদা। বললো যে তোমার কি কিছুই করার নেই? আমি বললাম প্রবল সামাজিক চাপ, পারিপার্শ্বিক চাপ। আমার কাছে এমন দিন নেই যখন 15টা 16টা করে ফোন আসছে না, ভাবছে আমি আপনাকে বদ্ধ করে রেখে দিয়েছি। বলো তুমি ওই সব বাদ দাও, শরীরটা আমার, ফলে আমি বুঝে নেব, কিন্তু তুমি পারবে কিনা, তুমি চাও কিনা তুমি বলো। এর পরিণতি কি আমি জানি, কিন্তু আমি আর ওই আসরিক চিকিৎসা পদ্ধতির মধ্যে যেতে চাইছি না, তুমি দায়িত্ব নেবে কিনা। আমি দেখি বিশ্বনাথ আমার যা, আমি প্র্যাকটিক্যালি আমি এসকেপ করেছি বিশ্বনাথার কাছে, যা কোনোদিন করিনি। এবং পরে শুনলাম যখন উনি ঠাকুরপুকুরে ভর্তি আছেন সেই সময় পরমাকে বলছি আমি একমাত্র মিস করছি সকালবেলা উঠে দীপুর ওষুধটা। সেটা আমাকে বড় পীড়া দেয়, আমাকে খুব কষ্ট দেয়। বাবার জীবনের এত পরিচয় ছিল, অধ্যাপক, গবেষক, লেখক, সংগঠক, আধ্যাত্মিক মানুষ, কিন্তু আমার কাছে তিনি ছিলেন খুব সহজ একজন মানুষ, নিয়মিত, শৃঙ্খলাবদ্ধ, গভীর চিন্তাশীল। রাতে নিজের লেখায় ডুবে আছেন, টেবিল ল্যাম্পের আলোয় বইয়ের পাতা উঠাচ্ছেন। এই ছবিটা আমার মনে চিরকাল থাকবে। কখনো হঠাৎ মনে হয় ফোনটা তুলে বাবাকে কিছু বলি, তারপর মনে পড়ে এখন আর সেই নম্বর কল করা তো যায় না। কিন্তু আবার মনে হয় তার শেখানো মূল্যবোধগুলোই তো আমার ভেতরে বেঁচে আছে, সেখানেই তো তার সঙ্গে আমার কথা হয়। আজ আমি বুঝি বাবা আমাকে শুধু বড় করেননি, তিনি আমাকে গড়ে দিয়েছেন। আমার চিন্তায়, আমার সিদ্ধান্তে, আমার সাহসে তিনি আছেন। মানে যে জন্য আপনারা আমাকে এতদিন ধরে ডাকেন তার সঙ্গে থাকবার, সেই অধিকারে বলি যে দোসরা মেয়ে হোক, সুন্দরভাবে হোক, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে পরের দোসরা মেয়ের আগে আমরা অন্য দিক থেকেও চেষ্টা করেছি কিনা সংযুক্ত হওয়ার, সেইটা হয়তো বড় প্রশ্ন বলে আমার মনে হয়। সব দিক থেকে কাল এই অনুষ্ঠান সম্পূর্ণ হোক, সার্থক হোক, শ্রীমা শ্রী অরবিন্দের চরণে উৎসর্গিত হোক, এই প্রার্থনা রেখে প্রণাম জানাই। ওম নমো মাত্রে জগন্মাত্রে ভগবত্বৈ
নমো নমঃ মহাসত্যই মহাব্যক্তই মহর্মূর্তই নমো নমঃ। নূতন শরীর নিয়ে তরুণেরা আসবে পুরাতন জ্ঞানকে বহন করে। বলা যায় দুর্গাস্তোত্রে শ্রী অরবিন্দ যে কথা বলেছিলেন, যুগে যুগে মানব শরীরে অবতীর্ণ হইয়া জন্মে জন্মে তোমারই কার্য করিয়া তোমার আনন্দ ধামে ফিরিয়া যায়, এইবারও জন্মিয়া তোমারই কার্যে ব্রতিয়া। শরীর আসবে, শরীর যাবে, পৃথিবীকে অবহেলা করে নয়, উপেক্ষা করে নয়, অস্বীকার করে নয়। পৃথিবীতে আসার আমাদের একটা সংকল্প আছে, এই অভিজ্ঞান তিনি আমাদের কপালে দিয়েছেন, সেই কথা আমাদের মধ্যে পৌঁছেছে। সেই শরীর একের পর এক যেতে যেতে একদিন তার স্বপ্ন তিনি এখানে সার্থক করে তুলবেন, সেটাই দেখি দূর থেকে। নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লব তাঁর দেখা। নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহিরে, সন্ধ্যা বেলার আরতে হয়নি আমার শেখা। নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগে